আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুল্কের পর এবার ভিসা গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত। অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন। এদিকে মোদি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি, ক্ষোভ ট্রাম্পের। এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। আরও থাকছে উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা নৌযান ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার, এবং সবশেষে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। শুল্কের পর এবার ভিসা গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে। সম্প্রতি 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করার পর এবার অভিবাসন নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশেষ করে H-1B ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থা নিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক মন্তব্য ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে। হাওয়ার্ড লুটনিক প্রকাশ্যে জানিয়েছেন, বর্তমান H-1B ভিসা ব্যবস্থা একটি প্রতারণা এবং এটি মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে। তার মতে, লটারি ভিত্তিক এই ভিসা ব্যবস্থার পরিবর্তে উচ্চ বেতনকে প্রধান মানদণ্ড করা হবে, অর্থাৎ যাদের বেতন বেশি তারাই অগ্রাধিকার পাবেন। এর ফলে মধ্যম আয়ের আইটি খাতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। 2023 অর্থবছরে অনুমোদিত মোট H-1B ভিসার প্রায় 72% ভারতীয়দের, চীনের অংশীদারিত্ব মাত্র 11.7%। ফলে নীতির বড় পরিবর্তন হলে ভারতই সবচেয়ে বেশি বিপাকে পড়বে। এছাড়াও গ্রিন কার্ড ব্যবস্থারও করা সমালোচনা করেছেন লুটনিক। তার দাবি, মার্কিন নাগরিকদের গড় আয় যেখানে $75,000, সেখানে গ্রিন কার্ড প্রাপ্তদের গড় আয় মাত্র $66,000। তাই তিনি মনে করেন, আমরা ভুল মানুষদের গ্রিন কার্ড দিচ্ছি। এই যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসন নতুন এক গোল্ড কার্ড কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী আমেরিকায় অন্তত $50 লক্ষ বিনিয়োগ করলে তবেই বিদেশিরা স্থায়ী নাগরিকত্ব পাবেন। এর মাধ্যমে প্রায় $1.25 ট্রিলিয়ন বিনিয়োগ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন বাণিজ্য সচিব। তবে বিশেষজ্ঞদের মতে, এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতার পরিবর্তে উচ্চ মূলধনী বিনিয়োগকারীরাই সুবিধা পাবেন। এতে তথ্য প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয় তরুণ প্রজন্ম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন, আমাদের সেরা মানুষগুলোকে আনতেই হবে, অর্থাৎ দক্ষতা ও মেধা ধরে রাখার কথা বললেও নতুন সংস্কার ভারতীয় দক্ষ জনশক্তির জন্য ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। ফলে বলা যায়, মার্কিন বাণিজ্য নীতি ও অভিবাসন নীতির যুগপৎ কড়াকড়ি ভারতের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য নতুন দুশ্চিন্তা বয়ে আনতে চলেছে। অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে বুধবার 27 আগস্ট থেকে। আর এই শুল্কের জেরে ভারতের 3টি বড় শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রাথমিকভাবে ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসেবে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্টস অর্গানাইজেশনের সভাপতি এস.সি. রালহান বলেন, ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগিতার কারণে বস্ত্র উৎপাদকরা তিরুপুর, নয়ডা এবং সুরাটে উৎপাদন বন্ধ করে দিয়েছে। ভিয়েতনাম ও বাংলাদেশে কম খরচে তৈরি হচ্ছে পোশাক। আমরা এসব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে আছি। খরচ বাড়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা সরকারের অবিলম্বে সহায়তা চেয়েছে। এফআইইও সভাপতি এস.সি. রালহান আরও বলেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি পণ্যের প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি এটিকে বড় ধাক্কা আখ্যা দিয়ে বলেন, 30-35% মূল্যহীন অবস্থান তৈরি হওয়ায় ভারতীয় রপ্তানি পণ্য চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন ও অন্যান্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। ইতোমধ্যেই ভিয়েতনাম ও বাংলাদেশ কম দামের কারণে বাজারে এগিয়ে যাচ্ছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভারতের সামুদ্রিক খাদ্য, বিশেষত চিংড়ির 40% রপ্তানি হয়। শুল্ক বৃদ্ধির কারণে মজুদ ক্ষতি, সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় ও কৃষকদের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া শ্রমনির্ভর অন্যান্য খাত যেমন চামড়া, সিরামিক্স, রাসায়নিক, হস্তশিল্প, কার্পেট ইত্যাদিও তীব্র প্রতিযোগিতার চাপে পড়বে। ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া ও মেক্সিকোর পণ্যের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে উঠবে।
রপ্তানি খাত এখন অর্ডার বাতিল, সরবরাহে দেরি ও মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মতো সংকটে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে রপ্তানিকারক সংগঠনের প্রধান সরকারকে সুদ সহায়তা প্রকল্প ও রপ্তানি ঋণ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিটিআই পরিষদ রাকেশ মেহরা বলেছেন, সরকার এই মুহূর্তে কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আমাদের সঙ্গে কথা বলছে, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা আর্থিক সহায়তার মাধ্যমে দৃঢ় সমর্থন চাই এবং কাঁচামালের ক্ষেত্রে নীতি পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাই। এদিকে মোদি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি ক্ষোভ ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদিকে ফোন করি, তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে। আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি। ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো। ট্রাম্প আরও জানান, সেই ফোন কলে তিনি মোদিকে সতর্ক করেছিলেন, আমি বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত বড়ায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে। আমি আরও বলেছিলাম, আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব তাতে আপনাদের মাথা ঘুরে যাবে। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এরপর 4 মে শুরু করে অপারেশন সিন্দুর, যেখানে লস্কর-ই তৈয়বা বা লেট এবং জয়েশ-ই মোহাম্মদের ৭০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান সেনাবাহিনী 7 মে শুরু করে অপারেশন বুনিয়ান উল মারসুস। পাকিস্তানের দাবি, এই অভিযানে ভারতে ৩১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। টানা 5 দিন সংঘাত চলার পর 9 মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসলামাবাদ এজন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি সেই দাবি মানেনি। সংঘাত পরবর্তী পরিস্থিতিতে দিল্লির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও খারাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 50% রপ্তানি শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আজ বুধবার থেকে কার্যকর। এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২৪৫০ কোটি টাকার ক্ষতি। চলমান বর্ষা মৌসুমে হিমাচল প্রদেশে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টি, ভূমিধস ও হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত। রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এসডিএম-এর হিসাবে চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫৮ জন মারা গেছেন ভূমিধস, পাহাড়ি ঢল, ক্লাউড বার্স্ট, বজ্রপাত ও ডুবে যাওয়ার মতো ঘটনায় এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন। সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে কাংড়া ৩০ থেকে, এরপর মান্ডিত ২৯, চাম্বা ১৪, কিন্নৌ ১৪ ও কুল্লু ১৩ জেলা থেকে। সড়ক দুর্ঘটনায় বেড়েছে চাম্বা, মান্ডি, কাংড়া, সোলান ও সিমলা জেলায়। বিপর্যয়ে রাজ্যে অবকাঠামোর ক্ষতিও হয়েছে বিপুল। সরকারি হিসাবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ ২৪৫০ কোটি টাকার বেশি। এর মধ্যে সড়ক পথে ক্ষতি হয়েছে প্রায় ১.৩১ হাজার কোটি টাকা। জলসরবরাহ ও সেচ ব্যবস্থার ক্ষতি দাঁড়িয়েছে ৮৭২ কোটি টাকার বেশি, আর বিদ্যুৎ খাতে ক্ষতি হয়েছে ১৩৯ কোটি টাকারও বেশি। ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিও কম নয়। এখন পর্যন্ত ৩২৪টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে, প্রায় ৪০০ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজারো দোকানপাট, গোয়ালঘর ও ছোট ব্যবসা নষ্ট হয়েছে। মারা গেছে প্রায় ১,৮০০ গবাদি পশু এবং ২৫,০০০-এর বেশি হাঁস মুরগি। এ বিপর্যয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ৩টি জাতীয় সড়কসহ অন্তত ৬৭০টি রাস্তা বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে ১,৪১৩টি ট্রান্সফরমার ও ৪২০টি পানীয় জল সরবরাহ প্রকল্প। বিশেষ করে মান্ডি, কুল্লু, কাংড়া ও সিমলার বহু এলাকায় রাস্তা ধসে পড়ায় এসব এলাকার মানুষ কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে পুনরুদ্ধারের কাজ চলছে, তবে প্রবল বৃষ্টিপাত এবং বারবার ভূমিধসের ফলে প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এসডিএম-এ জনসাধারণকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং স্থানীয় প্রশাসন জারি করা নিরাপত্তা পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
আরও থাকছে উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা নৌযান ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে এ পদক্ষেপ মাদক পাচার মোকাবিলার জন্য নেওয়া হয়েছে, তবে এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভেনেজুয়েলা উপকূলীয় অঞ্চলে সামরিক নৌযান ও ড্রোন মোতায়েনের ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার। মঙ্গলবার ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাড্রিনো জানান, দেশটির ক্যারিবিয়ান উপকূলে উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও নৌটহল মোতায়েন করা হচ্ছে। তিনি আরও বলেন, তাদের আঞ্চলিক জলসীমার উত্তরে আরও বড় আকারের নৌযানও পাঠানো হবে। এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন মাদকচক্র বিরোধী অভিযানের কথা বলে ভেনেজুয়েলার উপকূলের দিকে ৩টি যুদ্ধজাহাজ পাঠায়। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো সোমবার জানায়, আরও ২টি মার্কিন নৌযান, একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি পারমাণবিক শক্তিচালিত ফাস্ট অ্যাটাক সাবমেরিন ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এই অভিযানে প্রায় ৪৫০০ মার্কিন সেনা অংশ নিচ্ছে, যার মধ্যে ২২০০ মেরিন রয়েছে। এ মোতায়েনের পেছনে মূল প্রেক্ষাপট হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ। গত সপ্তাহে তারা ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোকেইন পাচার এবং আন্তর্জাতিক মাদক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে মাদুরোর মাথার দাম $২৫ মিলিয়ন থেকে বাড়িয়ে $৫০ মিলিয়ন করা হয়। পাশাপাশি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর গ্রেপ্তারের জন্য $২৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, মাদুরো এবং তার সরকারের গুরুত্বপূর্ণ সদস্যরা কার্টেল দে লোস সোলেস নামের কোকেইন পাচারকারী একটি চক্রের নেতৃত্ব দিচ্ছেন, যাকে ওয়াশিংটন ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তবে মাদুরো এ অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশে সরকার পরিবর্তনে ষড়যন্ত্র করছে। নিজের সাপ্তাহিক টেলিভিশন ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলা প্রতিবেশী কলম্বিয়ার মতো কোকেইন উৎপাদন বা কোকা পাতা চাষে জড়িত নয়, বরং যুক্তরাষ্ট্রের ভেতরেই মাদকের ব্যাপক ব্যবহার হচ্ছে, অথচ তারা সে সমস্যা সমাধান করতে ব্যর্থ। এ প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা জোরদার করতে মাদুরো লক্ষাধিক স্থানীয় মিলিশিয়াকে সংগঠিত করেছেন এবং প্রায় ১৫,০০০ সেনাকে কলম্বিয়া সীমান্তে মোতায়েন করেছেন, যাতে মাদক চক্র ও অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। মঙ্গলবার একটি পৃথক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো জানান, ভেনেজুয়েলার উত্তর-পূর্ব উপকূলে একটি অভিযানে কয়েকটি জাহাজ নির্মাণশালা ধ্বংস করা হয়েছে, যেখানে অপরাধীরা মাদক পরিবহনের জন্য আধা ডুবোজাহাজ এবং বিশেষ নৌকা তৈরির চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনাটি ঘটল এমন সময়ে যখন ট্রাম্প মাদক পাচারকারীদের বিরুদ্ধে সামরিক শক্তিকে ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছেন। অন্যদিকে জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী মিশন একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন প্রকাশ্য ভীতি প্রদর্শনের সমান। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আপাতত সরাসরি সামরিক সংঘর্ষ বা মার্কিন আগ্রাসনের সম্ভাবনা কম। অনেক ভেনেজুয়েলার নাগরিকও এটিকে কেবল রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে দেখছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ফিল গানসান এএফপিকে বলেন, আমার মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের উদ্দেশ্য হল মাদুরো সরকারের মধ্যে চাপ তৈরি করা এবং তাকে কোনো একটি আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। এবং সবশেষে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ২৭ আগস্ট জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এ হামলার জন্য তাদের দায়ী করছে দখলদাররা। খবর আল আনাবিয়ার। ইসরায়েলি সেনাবাহিনীর টেলিগ্রামে বিমানবাহিনীর তথ্য উল্লেখ করে বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী দ্বারা প্রতিহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। তবে ইরান সমর্থিত হুথিরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে প্রায়ই ইসরায়েলে হামলা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তারা। হুথিরা বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাধ্যানুযায়ী হামলা অব্যাহত রাখবে। জবাবে ইসরায়েল ২ বছরে ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুতি নিয়ন্ত্রিত বন্দর এবং মিলিশিয়া নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দর লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা হয়। এছাড়া প্রায় প্রতি সপ্তাহে ছোটখাটো হামলা চলছেই, যেমন রোববার
সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিনের হামলা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুতিদের হামলার প্রতিক্রিয়ায় একটি মাসরিক কম্পাউন্ড, ২টি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে সফল আঘাত করেছে।